আমরা যদি বাস্তবে বর্তমানে দেখি বাংলাদেশ কি করছে, সে পাকিস্তানের সঙ্গে সখ্যতা করছে, সে চীনের সঙ্গে সখ্যতা করছে, এই দলে নেপালকেও হয়তো এর পরবর্তীতে টানার চেষ্টা করবে। মানে ভারত চারিদিক থেকে একটা ঘিরে ফেলার একটা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে। এইটা আমি 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 এটা বলি, এটা ভাইরাস। এটা আমি তো বললাম যে এগুলো ভারত যদি অ্যাকশন দেয়, চীন যদি আসে, তাহলে চীন কিন্তু আমেরিকা কিন্তু বসে থাকবে না। এটা এটা আপনি একেবারে ইউ ক্যান টেক ইট গ্যারান্টি। ভারতের পাশে আমেরিকা এসে দাঁড়াবে, এটা নিশ্চিত। আর এই ভারত আমেরিকাকে ফেস করার জন্য চীন তৈরি নাই, কখনো না, জীবনও তৈরি হবে না। সে শুধু বেনিয়া ব্যবসা করবে। সারা পৃথিবীতে তার ব্যবসা প্রোটেকশন করার জন্য অনেক কিছু সে নেভাল টেবাল অনেক কিছু বেস তৈরি করতেছে। 2050-এর ভিতরে ভারত আমেরিকার যে কয়টা বেস আছে সারা পৃথিবীতে, ও সেই কয়টা করবে, এটা ঘোষণা দিয়েছে 2010-এ, যখন ওবামা গেছিল ইন্ডিয়ার পার্লামেন্টে, 10-এ গিয়ে বক্তব্য দিল। ওই সময় আমি একটা নিউজ দেখছিলাম। তো ওরা তখন ঘোষণা দিছে যে তারা আমেরিকার যেখানে যেখানে নেভাল বেস আছে সারা পৃথিবীতে, সেইখানে সেখানে তারা একটা কিছু না কিছু একটা প্রোটেক্ট করার জন্য থাকবে। কি জন্য? তাদের ব্যবসা বাণিজ্য প্রোটেক্ট করার জন্য, সারা পৃথিবীতে বাণিজ্য প্রোটেক্ট করার জন্য। যাও তো, এইগুলো নিয়ে জঙ্গি জিহাদিদের জন্য শি জিনপিং এসে যুদ্ধে জড়াবে, এটা এটা এতটা পাগলামি, এতটা আহম্মকি, এটা এদের ভিতরে আছে, এটা আমি মনে করি না। তো এখানে এদেরকে ওয়ান্স ফর অল এরা যেভাবে উঠছে, মানে উপদ্রব হিসেবে দেখা দিয়েছে বাংলাদেশে, এই উপদ্রব দূর করতে হবে এবং সিরিয়াসলি, এবং সাধারণ মানুষকে নিয়ে তাদেরকে ঐক্যবদ্ধ করে এখানে একটা শান্তির একটা বাতাবরণ তৈরি করতে হবে। বাংলাদেশ এবং ইন্ডিয়ার দুইটার ভিতরে একটা আরো কোঅপারেশন এবং এখানে শিক্ষা, সায়েন্স, টেকনোলজি সব কিছুর একটা শিক্ষা এবং আদান প্রদান, একটা বড় ধরনের কোঅপারেশন থাকলে ওই জঙ্গি জিহাদিরা আর বেশি দিন টিকতে পারবে না, আবার নতুন করে গ্রো করতে পারবে না। এগুলো এখন ধরুন একটু সমস্যা হতে পারে, যে একটু কষ্ট হলো, যে দুই একটা কামান টামান দাগাইতে হইলো। আপনার ওই যে লালমনিরহাটে ওখানে যদি ধরেন কোনো বেস করেও বসে, তো ওই যে বাগডোরা এবং হাসিমা, ওখান থেকে তো কামানের গোলার ভিতরে, এটা ধ্বংস করতে লাগবে মাত্র কত, 10-15 মিনিট। এটা কোনো ব্যাপারই না। আমি ভৌগোলিক বিষয়টা আমি লক্ষ্য করছি। কোন বিষয়গুলো উঠে আসছে? এয়ার স্ট্রাইকও করা লাগবে না, তাদের এয়ার স্ট্রাইক করতে হবে, ইন্ডিয়াকে এয়ার স্ট্রাইক করতে হবে কখন, যদি চায়না আসে। মোতায়েন করে রাখছে রাফাল, সেটা ঠিক আছে, S-400 মোতায়েন করছে, একেবারে ওটা বেজিং ছাড়াই চলে যাব, কিন্তু এটা দরকার হবে না। কিন্তু ভারতের প্রস্তুতিটা আছে, ভারত তো যথেষ্ট প্রস্তুতি নিচ্ছে। ভারতও তার সীমান্তে বর্তমানে নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করছে। এগুলোকে এই যে মশা মাছির মতো এই যে সারপোকার উপদ্রব, এটাকে ধ্বংস করার জন্য ভালো করে আপনার দিতে হবে, আপনার ওষুধ দিতে হবে, এরকম পরিষ্কার করতে হবে দেশটাকে। শুনেন, স্বাধীনতা বিরোধীরা এদেরকে মাফ করে দেওয়ার পরেও কিন্তু 54 বছর পরও আবার তাদের মনে করছে, পাকিস্তানের কথা মনে পড়ছে। তো কাজেই স্বাধীনতা বিরোধী বাংলাদেশে থাকবে না। যেখানে 30 লক্ষ শহীদ ঘুমিয়ে আছে, 2 লক্ষ মা বোনের ইজ্জত যেখানে জড়িত, ভারতের তো কয়েক হাজার সৈন্য মারা গেছে। তো এই সম্পর্কটা আমি তো আগেও বলছি যে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক হচ্ছে শহীদের রক্তে লেখা সম্পর্ক। এটাকে ভারত কতটা সিরিয়াসলি নিছে এটা দেখার দরকার আছে। তাদেরকেও সিরিয়াসলি নিতে হবে। বাংলাদেশের যারা শান্তিকামী মানুষ, স্বাধীনতাকামী, গণতন্ত্র প্রিয়, মানবাধিকার যারা রক্ষা করতে, সেই মানুষগুলোকেও বুঝতে হবে যে এদেরকে আর ইন্ডালজেন্স দেওয়া যাবে না। স্বাধীনতা বিরোধীদের আর জিয়াউর রহমান যেমন তাদের বিদেশ থেকে টাকা আনতে দিছে, তারা বিভিন্ন ভাবে সমাজে একটা জগদ্দল পাথরের মতো বসে গেছে স্বাধীনতা বিরোধীরা। এই সুযোগ তাদেরকে এইবারই, তারা যে অ্যাকশনে গেছে, তাদের এই টোটাল অ্যাচিভমেন্ট কিন্তু ধ্বংস হয়ে যাবে এবার। তারা যে বিভিন্ন ভাবে বিভিন্ন সেক্টরে তারা ইনভেস্ট করছে, তাদের ক্যাডার তৈরি করছে, আর্মস তৈরি করছে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, বহুত কিছু তারা একটা প্ল্যান করে করছে। যদিও জনসাধারণের সাথে তাদের কোনো যোগাযোগ নাই। জনসাধারণের কাছে তারা রক কাটা, তারা হত্যাকারী, তারা খুনি, তারা নারী ধর্ষক, তারা স্বাধীনতা বিরোধী, তারা জঙ্গি জিহাদি, এটাই তাদের পরিচয়।
কাজেই নির্বাচনে ভয় পায় কেন ওরা? এই জন্য নির্বাচনে ভয় পায়। কাজে এদের নির্মূল না করা পর্যন্ত, আমি আবারও বলছি, নির্মূল না করা পর্যন্ত আপনি বাংলাদেশ কেন ভারতও শান্তিতে থাকতে পারবে না। শান্তির জন্য, প্রগতির জন্য এই অশুভ শক্তিকে নির্মূল করতে হবে। শরীফ ভাই, কিন্তু এই নির্মূল করার কাজে মূল শক্তি কে হয়ে উঠতে পারে বাংলাদেশে, কি মনে করছেন? হাসিনা যদি আবার ফিরে আসে, বাংলাদেশের স্বাধীনতা প্রিয়, হ্যাঁ, বাংলাদেশের স্বাধীনতা প্রিয় সকল মানুষ, আপনি এখন গিয়ে গোপনে গিয়ে আপনি নেন যে ওরা কি সাধারণ মানুষ? আওয়ামী লীগের ক্ষমতার সময় হয়তো তারা এতটা ছিল না, যে আওয়ামী লীগ আছে, স্বাধীনতা তো আছেই, আমরা তো আছি, ঘুম পড়েছিল। যখন আওয়ামী লীগ নেই, তারপরে ওদের যে আস্ফালন স্বাধীনতা বিরোধীদের, তারা দেশটাকেই ভেঙে তছনছ করতে চায়, স্বাধীনতা চায় না। তারা ৭১-কে মুছে ফেলতে চায়, পতাকা বঙ্গবন্ধুকে মুছে ফেলতে চায়, রবীন্দ্রনাথকে ধ্বংস করে দিতে চায়, তার মুখে স্কচ টেপ লাগাই দিচ্ছে। আপনি দেখেন শহীদ মিনার ভেঙে গুড়িয়ে দিচ্ছে। এই আমাদের বাংলা একাডেমি, আমাদের ইতিহাস, ঐতিহ্য, আমাদের কালচারাল হেরিটেজ, সেগুলোর উপরে আঘাত আছে, কোথায় আঘাত হানেনি? তো এই জন্য এরা নিজেরাই কিন্তু তাদের অধিকার হারিয়ে ফেলছে বাংলাদেশে থাকার জন্য। বাংলাদেশে বর্তমানে সংখ্যালঘুদের অবস্থাটা কি? সংখ্যালঘুরা তো ভয়াবহ বিপদের ভিতর আছে, চাপের ভিতর আছে। তাদের তো কখন তাদের ভিতরে কি শুরু হয়, যেমন ওরা ৭১ সালে ১৬ই ডিসেম্বর দেশ স্বাধীন হলো, ১৪ই ডিসেম্বর ওরা আমাদের বুদ্ধিজীবীদের হত্যা করা শুরু করলো। এরা কিন্তু দে আর নট হিউম্যান বিং, এরা কিন্তু মানুষ না। কেউ এরা নারীরা, বাসার ভিতরে নারীরা তো ফুটবল খেলতে পারবে না, স্কুল কলেজে যাইতে পারবে না, গেলেও ঘোমটা দিতে হবে। এমনকি এখন নারীরা বাসার ভিতরেও সেফ না। এই হচ্ছে এরা একটা সমাজ তৈরি করে ফেলছে। এদেরকে নির্মূল করার জন্য একটা গণবিপ্লব, অটোমেটিক স্পন্টেনিয়াস গণবিপ্লব ঘটবে, একটু অপেক্ষা করতে হবে। কিন্তু সেই টাইম দিলে তারা অনেকগুলো ক্ষতি করে ফেলবে। এই ক্ষতিটা তাদের করতে দেওয়া যাবে না। ভারতকেই জাম্প করতে হবে, এগিয়ে আসতে হবে। কারণ ভারতের সাথে বাংলাদেশ চারিদিকে আছে, বাংলাদেশের সবকিছুর সাথে ভারত জড়িত। বাংলাদেশের যদি ক্ষতি করতে পারে, ভারতই সবচেয়ে বেশি ক্ষতি করতে পারে, আর যদি হেল্প করতে পারে, ভারতই সবচেয়ে বেশি হেল্প করতে পারে। বাংলাদেশও ভারতকে, আপনি হেল্পের কথা বলছেন শরীফ ভাই, আমরা জানি যে বাংলাদেশের মূল স্বাস্থ্য ব্যবস্থা অনেকটাই ভারতের উপর নির্ভরশীল। সেই ভারতের ক্ষতি করার কথা ভাবছে আজকে। ভারত যদি সরে যায়, ভারত যদি তাদের যে হাসপাতালগুলোতে বাংলাদেশিদেরকে ঢুকতে না দেয়, যদি আজকে বয়কট করা হয়, তাহলে আজকে বাংলাদেশিরা চিকিৎসার জন্য কোথায় যাবে? যতই আজকে ইউনূস বলুক না কেন চীনের হাসপাতালে যেতে, সেটা যে এতটা সহজ নয় সেটা প্রত্যেকে জানে। সেখানে যাতায়াতের খরচা হোক বা সেখানকার চিকিৎসা, সমস্ত দিক থেকে বাংলাদেশিদের পক্ষে সেটাকে কি এফোর্ড করা সম্ভব হবে? বিষয়টা নদীর স্রোতের মতো। আপনি নদীর স্রোতকে কি দিয়ে আটকে রাখবেন বলেন? আটকানো যায় না। এদিকে বেড়া দিবেন বা বাদ দিবেন, অন্যদিকে ভেঙে বেরিয়ে যাবে। এখনো কি ভারতে মানুষ যাচ্ছে না ট্রিটমেন্টের জন্য? ভিসা বন্ধ করে দিয়েছে ভারত, তাতে কি হয়েছে? বিদেশ দিয়ে টাকা পয়সা দিয়ে চলে যাচ্ছে। এনিহাউ যার ট্রিটমেন্ট দরকার সে তো যাবেই, তার ঠেকাইতে পারবেন না আপনি।